আমাদেরকে শুধু একটি দেশের দাস বানিয়ে রাখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজ থেকে আসসালামু আলাইকুম। আমরা দেশ গড়তে প্রিয় সহযোদ্ধা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে বসে আমাদের আজকের ভিডিও দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেল আইকনটি অন করে রাখবেন। সবার আগে আপনার হাতে আমাদের এই ভিডিও পৌঁছে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন এবং কমেন্ট করুন, সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। এনসিপির সমাবেশ গেছে, সেখানে তারা 28 দফার একটা ঘোষণাপত্র ঘোষণা করেছে। তারা ইশতেহার, যে জুলাই সনদ বা আগামী দিনের যে একটা রাজনীতি, সেগুলো নিয়ে তারা একটা ইশতেহার ঘোষণা করেছে। আদৌকে আসলে নির্বাচন হবে কিনা, তারা নির্বাচন চায় কিনা, তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ না হলে তারা নির্বাচন করতে দেবে না, এই কথা তারা কিন্তু বারবার বলেছেন। সামনে আসলে বাংলাদেশ কোন পথে যাবে সেটা দেখার বিষয়। আজকে সমাবেশে তাদের নেতৃবৃন্দরা কথা বলেছেন বিভিন্নভাবে, বিভিন্ন হুমকি ধমকিতে। জনগণের জন্য যে তারা আশা আকাঙ্ক্ষার যে একটা কথা শুনিয়েছেন, সেটা আসলে কতটুকু তারা কার্যকর করতে পারবেন সেটা আমরা আসলে সামনের দিনগুলোতে দেখব। তারা নতুন রাজনৈতিক দল, অনেক কিছু তাদের বলার আছে, বলবে। জনগণ কতটুকু নেবে সেটা হলো জনগণের উপর নির্ভর। তবে বাংলাদেশ দীর্ঘদিন যে নির্বাচনের বাইরে ছিল, যে একটা মানুষ নির্বাচন করে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি, সে আশা আকাঙ্ক্ষা আসলে মানুষের কবে প্রতিফলন হবে সেটা দেখার বিষয়। এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বিচার, জুলাই সনদ এবং নির্বাচন কমিশন এবং অন্যান্য যা কিছু আছে সেগুলো যদি তারা প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় গত মাসে দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি, যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন। আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে, কিভাবে আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা এমন ব্যবস্থা গড়ে তুলবো যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে, ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে, আর কখনো আপনাদের স্বাস্থ্য তথ্য হারাবে না। ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে, ভুল চিকিৎসার সম্ভাবনাও কমবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলবো যাতে আপনাদের এলাকায়, আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান। আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো। অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি, অহেতুক প্রাণহানি না হয়, এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। আমাদের অর্থনীতি এমন হবে, কল্যাণমুখী অর্থনীতি হবে, যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র কর্মসংস্থান না, যেখানে একটা চাকরি নিশ্চিত হবে, মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে, এমন কর্মসংস্থান নিশ্চিত হবে। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে। আমরা কর কাঠামো ন্যায্যভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয়। আমরা এমন রাজনীতি করবো যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস, কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। তারা ভাবছেন দেশের কথা, তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে, তারা দেশটা পরিবর্তন করবে। কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তরুণরা দেশ নিয়ে বোঝে না, তারা পরিবর্তন আনতে পারবে না। কিন্তু ঠাকুরগাঁয়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, সেটা আমাদের লালন করতেই হবে। আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না, তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না, তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে। তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। ভোলার সুমাইয়া যখন রাজনীতি করতে আসে, তখন তার বাবা মার চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা। সুমাইয়া রাজনীতি করতে পারবে, দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে। আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান, যারা নির্বাচনে ভোট দিতে চান,
তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে, সমুন্নত থাকবে। কোনো দলের, কোনো পক্ষের, কোনো গোষ্ঠীর, কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না। দেশ হবে সকল নাগরিকের, সেই রাজনীতি আমরা করব। সকলকে ধন্যবাদ। আমাদের দীর্ঘ 1 বছর ধরে 3 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করার সময়। আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এইখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা, পরবর্তীতে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায়, আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব। ইনকিলাব, 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 ইনকিলাব। কথায় কথায় বাংলা ছাড়। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ। এনসিপি, এনসিপি। সংগ্রামী সমাবেশ গত বছর 3 আগস্ট শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে উপস্থিত থাকার ভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি হৃদয় দিয়ে অনুভব করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিছক কোন জনসমাগম ছিল না। বাংলাদেশের লাখো কোটি মানুষের শোক, দ্রোহ এবং শপথের সম্মেলন ছিল গত বছরের সমাবেশ। ভাইরা আমার, 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন, যদি কোনোভাবে বাংলাদেশের কোন কোণে কোন বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন থেকে বিপদ হবে। ভাইরা আমার, নতুন যে প্রজন্মের জন্ম নিয়েছে, যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি, আমরা নিজেরা নিজেদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে বদ্ধপরিকর। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। ভাইরা আমার, বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক। সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে
ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় যে কর্তৃত্ব দেখেছে, যে ফ্যাসিবাদী আচরণ দেখেছে, প্রশাসনের যে দলীয়করণ দেখেছে, সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না। ভাইরা আমার, মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয়, সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। ভাইরা আমার, মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে। আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশনে গেছি। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোন কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। ভাইরা আমার, সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে, এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাইরা আমার, নতুন বাংলাদেশের দিশাহারা ঘোষিত হবে। সেই নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের সকল নেতাকর্মী, আমাদের যুব উইং, আমাদের শ্রমিক উইং, আমাদের ছাত্র ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা, সকলকে সজাগ থাকার আহ্বান রাখিয়ে আমি আমার বক্তব্য শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র শ্রমিক জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসক ঘটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই, বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেগে বসে এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। গত 1 বছরে আপনারা লক্ষ্য করেছেন যে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রিয় বাংলাদেশ, হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে আমরা এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার নিপীড়িত কৃষক ও গণমানুষের দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। কিন্তু শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মিলেনি। ফলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আশায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু 1972 সালের মুজিববাদী সংবিধান ও তৎপরবর্তী বাকশালী অপশাসন, দুর্নীতি, দুর্ভিক্ষ ছিল মানুষের এই সুদীর্ঘ ত্যাগ এবং আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা। বাঙালি জাতীয়তাবাদের নামে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল একটি একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ। তারপর রাষ্ট্র গঠনের নানা চড়াই উত্তাই পেলেও স্বাধীনতার 5 দশকেও একটি রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি যা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। বরং দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।
বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্ববাসী দুর্নীতি, অর্থ পাচারকে রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024 ছাত্র শ্রমিক জনতার বিপুল গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণনায়। আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাই আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর ছাত্র শ্রমিক জনতা, আবার বৃদ্ধ বনিতা, চায়ের টঙের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় শিক্ষিত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা। আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম, আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ, অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ছেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, 1971 মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। আমরা জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, আমরা পিলখানা হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা, পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জুলাইয়ের জাতীয় ঐক্য, হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করবো এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকবো। আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। জনসেবাই হবে তাদের মূল মন্ত্র। একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে, যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচিত ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সৎ ও যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব। আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না, বরং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে। এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোন আইন তৈরি করা হবে না। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব। মামলার জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো। আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানি মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন, এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব। কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব। নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। সরকারি কর্মপরিষদের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব। আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব। আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণের বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব। সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব। সমাজের শিক্ষায় সমাজের দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব। আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। আমরা ঔপনিবেশিক আমলের 1861 ও 1898 সালের পুলিশ আইন যুগোপযোগী করব। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদানে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। গ্রেফতারকারীর উপর পুলিশের পদবি ও পরিচয় স্পষ্টভাবে জানানো হবে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশিং এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে। এতে শহরগুলোর উপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব। আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব। আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করব। একই সাথে সামাজিক জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিতকারী কাঠামোগুলো যেন দায়িত্ব পালন করতে পারে সেটা নিশ্চিত করব। আমরা একটি স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন করব যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যেন ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে। আমাদের অষ্টম দফাটি হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইনি ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। আমরা প্রেস কাউন্সিলকে যুগোপযোগী এবং কার্যকর করব। এছাড়া নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয়, রাজনৈতিক দলের স্বার্থের হাতিয়ার না হয়, সেটা নিশ্চিত করব। আমরা নিশ্চিত করব গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আমরা গণতান্ত্রিক জবাবদিহিতা শক্তিশালী করার প্রয়াসে নাগরিক সমাজের সক্রিয়তা ও স্বাধীন মত প্রকাশের সুযোগ অবাধিত করতে নাগরিক সমাজের অংশীদারের সঙ্গে একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করব। আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন, গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমাদের নবম দাবি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব। ফলে নাগরিকের হেলথ কার্ড, হেলথ আইডি থাকবে, সেখানে সকল তথ্য ডিজিটালি সংরক্ষণ থাকবে। আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব। আমরা জাতীয় ইউএইচআর সঙ্গে সমন্বিত করব যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটি সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে। আমরা স্বাস্থ্যকর্মীদের ন্যায্য বেতন, ক্যারিয়ার অগ্রগতির সুনির্দিষ্ট পদ্ধতি, নারী স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার সহ আরো বান্ধব পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহিংসতা অবসান ঘটাতে কার্যকর নীতি গ্রহণ করব। আমরা জনপদের মানুষের জন্য নতুন কার্যকরী চিকিৎসা আবিষ্কার করতে আমরা বিশ্বমানের একটি জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠা করব। আমাদের 10 নম্বর দাবিটি হচ্ছে জাতি গঠনের শিক্ষানীতি। আমরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন, অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। শিক্ষা পণ্যময় অধিকার, বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকে বিশেষ পরিকল্পনা।
আমাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করবে। শিক্ষার ভিত্তি দৃঢ় করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চ শিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা। আমরা সংশ্লিষ্ট অংশীদারদের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতির মধ্যে যৌক্তিক সমন্বয় করব। কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব, যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয়। আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অংশ হিসেবে বৈদেশিকের সাথে সংযুক্ত রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করব। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। আমাদের 11 নম্বর দফাটি হচ্ছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। আমরা উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর, দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে 50 বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব। এসব প্রকল্পের আওতায় অ্যারোনটিক্স, মহাকাশ গবেষণা, সিগন্যাল ইন্টেলিজেন্স, রেডার প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি বিষয়ে বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগী স্থাপন ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে। কম্পিউটেশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং ক্লাস্টার তৈরি করব। বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সকল প্রকার অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের 12 নম্বর দফাটি হচ্ছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব। আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন, নিপীড়নকে আমরা শক্তভাবে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের ইতিহাস সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত, হরিজন, তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশের বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ। আমি আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক। আমি আপনার মাসুদ অত্যাচারী চন্দ্রমণি নয়। আমাকে এই সমন্বয়ক পরিচয় আমার জন্য করবেন, বৈষম্য পরিচয় আমার জন্য করবেন। যারা এই বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। 1 বছরে আমরা কি পেয়েছি? 1 বছরে আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি আমাদের সঠিক স্বাধীনতা, আমরা না পেয়েছি ন্যায় বিচার, আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। আজকে তাই এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে, দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে, আজ আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি আমার রাষ্ট্র পুনর্গঠনের সেই সেনা অফিসারদের কাছে, তাদের পরিবারদের কাছে, যারা বিডিআর বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেরারির কাছে, যে 24 ঘন্টারও বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু 1 বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি। আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই লিমনের কাছে, যে পা হারিয়েছে র্যাবের গুলিতে, যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি। 1 বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস, আলী, আমান, আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বোনদের স্মরণ করছি, নুসরাত তনুদের, যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে, কিন্তু গত 1 বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তপ্তের প্রতিবাদ করতে করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি, এবং আসামিদেরকে গ্রেফতার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা
থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই 1 বছর পর আজকে আমরা 1 বছর পরে এমন অবস্থায় এসেছি, আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইনি, আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি 1 বছরও। আমরা আজকে এই জায়গায় 1 বছর পরে এসে আমরা দেখেছি মিরপুরে কিভাবে আমাদের ভাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে, কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না। তারপরও বলছি আমরা লড়বো, এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে। আমরা বলছি, সর্বোপরি একটা কথা বলতে চাচ্ছি, আমরা দুর্বল নই, এনসিপি দুর্বল নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো, জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, আমি হান্নান মাসুদ কোনো অত্যাচারী সাথে লড়ি নাই। আমাকে এই সমন্বয়ক পরিচয় আমার জন্য করবেন, বৈষম্য পরিচয় আমার জন্য করবেন। যারা বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ।